তারেক রহমান প্রথম বিদেশ সফরে যাচ্ছেন চীনে এবং এই একটা সিদ্ধান্তই চীনের শি জিনপিংয়ের মুখে হাসি ফোটাচ্ছে আর নরেন্দ্র মোদীর কপালে ফেলছে চিন্তার ভাঁজ। কিন্তু কেন? এর পেছনে আসলে কি লুকিয়ে আছে? প্রিয় দর্শক, আজকের বিশ্লেষণে আমরা ৫টা গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর খুঁজব। প্রথমত, প্রথম বিদেশ সফর কেন এতটা গুরুত্বপূর্ণ? ইতিহাস আসলে বিষয়ে কি বলে? শেখ হাসিনা পতনের পর ভারতের সাথে সম্পর্ক ঠিক কোথায় দাঁড়িয়ে আছে এখন? চীনের দিকে ঝোঁকার পেছনে কি আছে শুধু রাজনীতি, নাকি আছে অর্থনীতির এক বাধ্যবাধকতা? ৪ নম্বরে আলোচনা করব তিস্তা প্রকল্প নিয়ে। এটা কি বাংলাদেশের মাস্টার স্ট্রোক, নাকি ভারতের সাথে সম্পর্কে আগুন লাগানো? আর সবশেষ আলোচনা করব এই পুরো চালটা কি আসলে দুই পরাশক্তিকে কাজে লাগিয়ে নিজের ফায়দা নেয়ার একটা কৌশল? প্রিয় দর্শক, চলুন শুরু করি। আপনাদের সাথে আছি আমি শাহাদাত হোসেন। কূটনীতির দুনিয়ায় একটা কথা আছে, প্রথম সফর মানে শুধু ভ্রমণই নয়, সেটা একটা কঠিন বার্তা। আমরা ইতিহাসটা একটু দেখতে চাই। ১৯৭২ সাল স্বাধীনতার পর শেখ মুজিবুর রহমান প্রথমে গেলেন ভারতে, কারণ মুক্তিযুদ্ধে ভারতের ঋণ শোধ করতে হবে। ১৯৯১ সাল বেগম খালেদা জিয়া ক্ষমতায় এলেন, প্রথম ছুটলেন ওয়াশিংটনে। বার্তা স্পষ্ট, আমরা পশ্চিমের দিকে। ২০২৪ সাল হাসিনা চতুর্থবার শপথ নিয়ে প্রথম গেলেন দিল্লিতে, আর বার্তা, ভারতেই আমাদের অভিভাবক। এখন ২০২৬ সাল, তারেক রহমান ক্ষমতায় আছেন। দীর্ঘ শাসনের পর শেখ হাসিনা ক্ষমতা থেকে পালিয়ে গেলেন দিল্লিতে। আর এটাই বাংলাদেশের মানুষের বুকে জমিয়ে দিয়েছে এক বিশাল প্রশ্ন, এতদিন ভারত কি আসলে হাসিনার পৃষ্ঠপোষক ছিল? ১.৫ দশক ধরে মানুষ দেখেছে ভারতের নীরব সমর্থনে একটা সরকার টিকে আছে। নির্বাচনে কারচুপি হয়েছে, বিরোধী দলের দমন হয়েছে, আর দিল্লি একেবারে চুপচাপ থেকেছে। তারপরও ভারত সেই নেত্রীকে আশ্রয় দিয়েছে। এমন একটা পরিস্থিতিতে তারেক রহমান যদি প্রথম সফরে দিল্লিতে যান, দেশের মানুষ কি সেটা মেনে নেবে? রাজনীতি শুধু বিদেশ নীতির খেলাই না, এটা ঘরের ভোটেরও একটা খেলা। আর সেই হিসেবে দিল্লিতে যাওয়া এই মুহূর্তে একটা রাজনৈতিক আত্মহত্যা হতে পারে বিএনপির জন্য। প্রিয় দর্শক, এবার আসি আসল হিসেবে। ২০২৬ সালের শেষে বাংলাদেশ স্বল্পোন্নত দেশের তালিকা থেকে বেরিয়ে উন্নয়নশীল দেশ হবে। শুনতে খুবই সুন্দর লাগে, কিন্তু এর মানে আসলে কি? মানে হলো, এতদিন বিদেশে পণ্য পাঠাতে যে শুল্কমুক্ত সুবিধা আমরা পেতাম, সেটা ধীরে ধীরে শেষ হবে। আমাদের গার্মেন্টস শিল্প, যেটা ৮৪% রপ্তানি আয় এনে দেয়, সেটা বিশাল এক চাপে পড়বে। এই চাপ সামলাতে দরকার নতুন বাজার, নতুন বিনিয়োগ, নতুন প্রযুক্তি। আর সেই সুযোগের দরজা খুলে দাঁড়িয়ে আছে চীন। হিসেবটা দেখুন, ডক্টর মোহাম্মদ ইউনূসের অন্তর্বর্তীকালীন সরকারের সময় চীন $২.১ বিলিয়ন প্যাকেজ দিয়েছে। তারেক রহমান ক্ষমতায় আসার পর মাত্র কয়েক মাসে চীন $১০০ মিলিয়ন ঢেলে দিয়েছে। ঢাকা বেইজিং সরাসরি ফ্লাইটও বাড়ছে। বাংলাদেশি ব্যবসায়ীরা চোখের পলকে এখন চীনের ভিসা পেয়ে যাচ্ছেন। তারেক রহমানের লক্ষ্য ২০৩৪ সালের মধ্যে বাংলাদেশের অর্থনীতিকে ৪৫০ বিলিয়ন থেকে $১ ট্রিলিয়ন নিয়ে যাওয়া। এই স্বপ্ন পূরণ করতে হলে যার হাত ধরতে হবে তারা হলো চীন। ভারত কি এত বড় বিনিয়োগ দিতে পারবে বাংলাদেশে? সততার সাথে যদি উত্তর দেই, তাহলে সেটি হবে না। এবার আসি সবচাইতে বিস্ফোরক একটা বিষয়ে, সেটি হলো তিস্তা। দশকের পর দশক ধরে এই নদীর পানি বন্টন নিয়ে ভারত বাংলাদেশ আলোচনা চলছে, কিন্তু চুক্তি হয়নি। পশ্চিমবঙ্গের রাজনীতি সেটা হতে দেয়নি। বাংলাদেশ অপেক্ষা করেছে, ভারত টাল বাহানা করেছে। এবার বাংলাদেশ বলল, ঠিক আছে, তোমরা করবে না, তবে আমরা অন্য কাউকে দিচ্ছি। তিস্তা নদী মহাপরিকল্পনার কাজ এখন চীনের হাতে যাচ্ছে। এই একটা সিদ্ধান্তে দিল্লির ঘুম রীতিমতো উড়ে গেছে, জানেন? কারণ তিস্তা নদীর কাছেই আছে শিলিগুড়ি করিডোর।
যাকে বলা হয় চিকেন স্নেক। মাত্র ২২ কিলোমিটার চওড়া এই সরু ভূখণ্ড ভারতের মূল ভূমির সাথে ৭টি উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্যকে জুড়ে রেখেছে। যদি চীনা ইঞ্জিনিয়াররা, প্রযুক্তিবিদ, এমনকি সামরিক বিশেষজ্ঞরা তিস্তা প্রকল্পের নাম করে এই অঞ্চলে প্রবেশ করে, তাহলে ভারতের জাতীয় নিরাপত্তার জন্য সেটা হবে একটা দুঃস্বপ্ন। এটা বাংলাদেশের একটা কৌশলী চাল, নাকি অসতর্কতা, নাকি ভারতকে একটা বার্তা দেয়া, তোমরা আমাদের গুরুত্ব না দিলে আমরা অন্য পথে যাব? শুধু কি অর্থনীতি আর নদী? না, প্রতিরক্ষা খাতেও বাংলাদেশ নীরবে সরে আসছে চীনের দিকে। বাংলাদেশ বিমান বাহিনী চীনের সাথে ড্রোন তৈরির চুক্তি করেছে। বাতাসে ভাসছে JF-17 ফাইটার যুদ্ধ বিমান কেনার কথাটিও, যেটা তৈরি হয় চীন ও পাকিস্তানের যৌথ প্রযুক্তিতে। ভারতের কাছে এই খবর আসলে কতটা উদ্বেগের আপনারা একটু ভাবতে পারেন। বাংলাদেশের আকাশ সীমায় চীনা প্রযুক্তির যুদ্ধ বিমান ৩ দিক থেকে ভারতের সীমানা। এটা কেবল একটা অস্ত্র কেনার চুক্তি নয়, এটা একটা কৌশলগত বার্তা। কিন্তু একটা ভুল বুঝলে চলবে না। তারেক রহমান ভারতকে শত্রু বানাচ্ছেন না। তারেক রহমানের শপথের পরপরই মোদি তাকে দিল্লি আসার আনুষ্ঠানিক আমন্ত্রণ জানিয়েছিলেন। গেল এপ্রিলে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী দিল্লি গিয়ে জয়শঙ্কর ও অজিত দোভালের সাথে বৈঠক করেছেন। সীমান্ত ব্যবস্থাপনা, বাণিজ্য, এই বিষয়গুলোতে ইতিবাচক আলাপও হয়েছে স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে এবং পররাষ্ট্রমন্ত্রীর সাথে। তাহলে বেইজিং কেন আসলে? কারণ বিএনপির নতুন পররাষ্ট্রনীতির মূল মন্ত্র হলো সবার আগে বাংলাদেশ। কোনো পরাশক্তির অন্ধ অনুগত নয়, যেখানে লাভ সেখানেই বন্ধুত্ব, যেখানে স্বার্থ সেখানেই সম্পর্ক। শেখ হাসিনার আমলে বাংলাদেশ ছিল ভারতের দিকে অতিরিক্ত ঝুঁকে পড়া একটা দেশ। এখন সেই ভারসাম্য ফিরিয়ে আনার চেষ্টা চলছে। এটা ঝুঁকির নয়, এটা পরিপক্ক এক কূটনীতির খেলা। তো শেষ কথা আসলে কি? যদি তারেক রহমান জুনে বেইজিং যান, এটা দিল্লির জন্য কূটনৈতিক একটা ধাক্কা ঠিকই, কিন্তু এটা একটা নতুন বাংলাদেশের ঘোষণা। যে বাংলাদেশ আর কারো মুখের দিকে তাকিয়ে থাকবে না, যে বাংলাদেশ নিজের শর্তে, নিজের স্বার্থে, দুই পরাশক্তির সাথে সমান দূরত্বে খেলতে জানে। ভারতের ভৌগোলিক গুরুত্ব অস্বীকার করা সম্ভব নয়। চীনের অর্থনৈতিক শক্তিকেও দূরে ঠেলা একেবারেই সম্ভব নয়। বাংলাদেশকে দুটোই দরকার, আর এই সত্যটা এখন ঢাকার কূটনীতির কেন্দ্রে আছে। একটা প্রশ্ন আপনাদের কাছে রেখে যেতে চাই, তারেক রহমানের এই কৌশল কি সত্যি বাংলাদেশের জন্য সঠিক পথ, নাকি এটা দুই পরাশক্তির মাঝে বিপজ্জনক ভারসাম্যের এক খেলা? নিশ্চয়ই কমেন্ট করে জানাবেন আপনার মূল্যবান মতামত। প্রিয় দর্শক, এই প্রতিবেদনটি যদি ভালো লাগে লাইক করতে পারেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকতে পারেন। আর আন্তরিক অনুরোধ, এই প্রতিবেদনটি শেয়ার করে অন্যদের দেখার সুযোগ করে দিন।